পশ্চিমবঙ্গ সরকার একটা উদ্যোগ নিয়েছেন যেখানে 6 বছরের কম শিশুদের আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে যে সমস্যাটা আছে সেইটা ডিটেকশন এবং তার চিকিৎসাটাতে যদি সহজভাবে তাড়াতাড়ি আরম্ভ করতে পারে সেইটা ধরার জন্য একটা কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করা হয়েছে। এবার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা বিকাশের অসুবিধে, যেটা নিয়ে ডক্টর মল্লিকা ব্যানার্জি কিছু বক্তব্য আমার পরেই রাখবেন। এই অসুখটির যে কতগুলো, এই সমস্যাটি যে কতগুলো লক্ষণ, তার মধ্যে একটা হচ্ছে যে এই বাচ্চাগুলি তাদের বিকাশ ঠিক করে হয় না, মানে তারা ঠিক করে কথা বলতে পারে না, বাবা মার সাথে তাদের দিকে চোখ মিলিয়ে কথা বলতে পারে না, তাদের রেসপন্ড করতে পারে না, তারা যখন তাদের নাম ধরে ডাকা হচ্ছে তারা তাদের দিকে তাকায় না যে তাদের নাম ধরে ডাকছে, তারা অনেক সময় একই খেলা বারবার খেলতে থাকে, একটা জিনিসের প্রতি বিশেষ আগ্রহ হয় এবং সেইটি তারা ক্রমাগত করতে থাকে। তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সারা পৃথিবীতে আমরা 60 বা 70টি বাচ্চার মধ্যে একটি বাচ্চার মধ্যে আমরা পাই। ছেলেদের মধ্যে এই সমস্যাটা আরো বেশি হয়, মেয়েদের মধ্যে তুলনামূলক কম হয়। এবং এই সমস্যাটার একটা প্রধান উপসর্গ হলো যে বাচ্চাটি সে নিজের জগতে থাকে, একা একা থাকে। এবং আমরা এই সমস্যাটা যত তাড়াতাড়ি ধরতে পারি, আমরা যত তাড়াতাড়ি এটাকে ডিটেক্ট করতে পারি, চিকিৎসাটা যত তাড়াতাড়ি আরম্ভ করা যায়, আমরা রিসার্চ থেকে জানি যে তাহলে বাচ্চাটির আমরা যদি তাড়াতাড়ি চিকিৎসা করি তাহলে তার এই যে সমস্যাটার মাত্রাটা এটা অনেকটাই কম হয়। তো সেই জন্য আমরা একটা কথা বলি যেটাকে বলে আর্লি ডিটেকশন। যেরকম বিভিন্ন সমস্যা বা যে কোনো অন্য অসুখ আমরা যদি তাড়াতাড়ি ধরতে পারি তাহলে তার তাড়াতাড়ি চিকিৎসা হবে। এবং এই তাড়াতাড়ি চিকিৎসাটা আরম্ভ করার জন্যই এই প্রকল্পটা নেওয়া হয়েছে। তবে একটা চিকিৎসা যখন আমরা করতে চাই আমাদের জানতে হবে কাদের কোন কোন বাচ্চাদের মধ্যে এটি আছে। তো সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ নিয়ে আমরা একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করেছি, যাতে 20টা খুব সহজ প্রশ্ন রয়েছে এবং সেইগুলি যদি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা এবং তাদের সুপারভাইজার্সরা বা বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা বাচ্চাদের বাবা মার কাছে নিয়ে গিয়ে এই প্রশ্নাবলীটা তাদের সাথে সামনে কোয়েশ্চেন আনসারের মাধ্যমে জানতে চান, তাহলে আমাদের কাছে অনেক সময় পরিষ্কার হয়ে যাবে যে কোন বাচ্চাটির অটিজমের সম্ভাবনা রয়েছে এবং তাহলে তারা তাদের পরের লেভেলে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে রেফার করতে পারে। তো এই যে পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে তার মধ্যে ডক্টর মল্লিকা ব্যানার্জি সমস্যাটা সম্বন্ধে আরও বিশদভাবে বলবেন। ডক্টর প্রবীণ কুমার, উনিও একজন সাইকিয়াট্রিস্ট, উনি সমস্যাটার কি কি উপসর্গ সেইগুলো বুঝিয়ে বলবেন। তো আমার মনে হয় তাহলে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদের পক্ষে অনেকটাই সুবিধে। আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি অটিজম নিয়ে। এবার অটিজম একটা ডিসেবিলিটি, প্রতিবন্ধকতা। যারা শুনতে পান না, যারা দেখতে পান না, যাদের পায়ের কোনো অসুবিধা আছে ইত্যাদি, এগুলো খুব ভালোভাবে বোঝা যায়। বুদ্ধি কম, এই প্রতিবন্ধকতাটাও বোঝা যায়। অটিজম এমন একটা প্রতিবন্ধকতা খুব সহজে একবার দেখে বা একটু কথা বলে নাও বোঝা যেতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে খুব কম বয়স থেকেই অটিজমের কিছু লক্ষণ ধরা পড়ে, কিন্তু না জানলে খুব কম বয়স থেকে অটিজম চেনা যায় না মানে শক্ত চেনা। আপনাদের কাছে এসেছি এই অটিজম একটা বিশেষ প্রতিবন্ধকতা, এটা চেনার জন্যে কিছু সহজ উপায় বলার জন্যে। প্রথম চেষ্টা করি বলতে অটিজম কি। অটিজমের বাংলাটা হচ্ছে স্বমগ্নতা, অর্থাৎ শিশু যখন নিজের মধ্যে, শিশু বলে নয় ব্যক্তি অবশ্যই, যেহেতু আমরা শিশু নিয়েই কাজ করছি বলে আমি শিশু বলছি, এমন নয় যে শুধু শিশু, অটিজম ব্যক্তিও হতে পারে 15, 16, 18, 20 যে কোনো রকম বয়সেরই।
শিশু যখন নিজের মধ্যে মগ্ন থাকে, এবার দেখুন নিজের মধ্যে মগ্ন বলতে সবার আগে এরকম একটা ছবি আসে যে চুপ করে বসে রয়েছে একদম মাথা নিচু করে, এইরকম এই টাইপের নাও হতে পারে, সে ছুটে বেড়াচ্ছেও হতে পারে, সে মনে হচ্ছে যেন অন্যদের সঙ্গে খেলা করছে, বল নিয়ে ছুটছে বা দৌড়দৌড়ি করছে, হতে পারে। কিন্তু নিজের মধ্যে মগ্নতা মানে রয়েছি সবার সঙ্গে, কিন্তু সবার সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই, না মেশার অথবা অন্য কেউ কি বলছে তাই দিয়েও। নিজের মধ্যে নিজে মগ্ন। নিজের মধ্যে মগ্নতা বলতে কিন্তু চুপ করে বসে থাকা বা সবসময় ঘুমের মধ্যে থাকা বা সবসময় যেন কল্পনার মধ্যে রয়ে গেছে, ঠিক সেরকম নয়। সাধারণভাবে সেটাই সবাই মগ্ন বললেই ওই কথাটা মনে হয়। কিন্তু এই মগ্নতার মানে হচ্ছে যে সবই করছে ফিজিক্যালি, মানে শারীরিকভাবে ছোটাছুটি, খাওয়া ইত্যাদি সব করছে, কিন্তু বাইরের জগৎ সম্বন্ধে কোনো রকমভাবে তার কোনো আগ্রহ নেই। কে বলছে বা কাকে বলছে, আমি কি বলছি বা অন্য কেউ আমায় কি বলছে। পার্টিকুলার এই সমগ্নতাটা বুঝতে গেলে তিনটে জায়গায় তাদের অসুবিধা থাকে, এবং এই তিনটে জায়গা মিলে যে প্রবলেমটা হচ্ছে, যে জায়গাটায় আসছে, সেটাই অটিজম। এই তিনটে জায়গার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ ভাষার আদান প্রদান এরা করতে পারে না। তার মানে কিন্তু এরা বোবা নয়, এদের মুখ দিয়ে কথার আওয়াজ বেরোয়, হয়তো কিছু কিছু কথাও বলে, কিন্তু সে কথাটা আদান প্রদানের মধ্যে জন্যে নয়। অর্থাৎ আমার প্রয়োজনে আমি আপনাকে কিছু বলছি বা আপনার কোনো কিছু অসুবিধে হলে আপনি আমায় জিজ্ঞেস করছেন, একে আদান প্রদান বলে। এই ভাষার আদান প্রদানটা তারা করতে পারে না। এর জন্য পৃথক ব্রেন সিস্টেম আছে, সেগুলোর জন্য যাচ্ছি না, শুধু লক্ষণগুলো বলছি। ভাষার আদান প্রদান, এবার ভাষার আদান প্রদান মানে সবসময় কিন্তু একদম মৌখিক ভাষা নয়। যেগুলো আমরা শারীরিকভাবে ভাষা বলি সেগুলোও ভাষা। মানে ধরুন এক্ষুনি আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, কিন্তু আমি কোনো কারণে বলতে পারছি না, আমি যদি এই রকমভাবে দেখাই তাহলে বোঝা যাবে, আপনারা বুঝতে পারবেন যে আমি এক গ্লাস জল চাইছি বা কোনোভাবে জল, বা আমি যদি ভীষণভাবে দেখাই যে এখানে কিছু কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারবেন যে একটা কিছু কষ্ট হচ্ছে, তাহলে কি জল দেবো ইত্যাদি। এগুলোও কিন্তু ভাষা, হয়তো শারীরিক অঙ্গভঙ্গিমার মাধ্যমে ভাষা। অর্থাৎ এইটা হচ্ছে প্রথম কথা, যে আমরা বলি কমিউনিকেশন ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ ভাষাজনিত অবস্থার প্রবলেম। পরেরটা হচ্ছে সামাজিকীকরণের অভাব। এবার সামাজিকীকরণের অভাব বলতে সামাজিকতা, যদি ভাষা না থাকে, ভাষার আদান প্রদান না থাকে, নিজের মধ্যে মগ্ন থাকে, তার মানে বুঝতে পারছেন তার অবশ্যম্ভাবী ফল হচ্ছে সামাজিকতার অভাব। সে সমাজে কি হচ্ছে সে সম্বন্ধেও আগ্রহী নয়, বা নিজের কথা সমাজকে জানানোর জন্যেও আগ্রহী নয়। ধরুন এখন আমি কিছু বলছি, এই কিছু বলছির মধ্যে আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে চেষ্টা করছি আমার বলার ধরন, আমার প্রোনাউন্সিয়েশন, আমার গলার স্বর, আমার যেটুকু জানি সেই জানাটা সব মিলিয়ে আপনাদের কাছে পৌঁছবার, যাতে আপনারা বুঝতে পারেন। অর্থাৎ এই কমিউনিকেশন, এটা একটা সামাজিকীকরণের ফল। যা বলছি সেটা তো কমিউনিকেশন, অর্থাৎ ভাষার আদান প্রদান, কিন্তু তার সঙ্গে আপনি বুঝছেন কি না এইটা যেই মুহূর্তে আমার মাথায় থাকছে যে আপনাকে বোঝাতে হবে, এটা একটা সামাজিকীকরণ। উল্টো দিক থেকে কোনো রকমভাবে এই সামাজিক আদান প্রদান, ভাষার আদান প্রদান, তেমন সামাজিক আদান প্রদান, সামাজিকতার অভাব। অর্থাৎ সে অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, কারোর বন্ধুত্ব চায় না, তার নিজের যখন ইচ্ছা হবে কারোকে জড়িয়েও ধরতে পারে, কাউকে ঠেলাও মারতে পারে। যাই হচ্ছে না কেন বাকিদের জন্যে, অর্থাৎ তার খুব কাছের বন্ধু, মা, বাবা, ভাই, বোন, যারাই প্রতিবেশী, তাদের সম্বন্ধে তার কোনো রকম ওই আগ্রহও নেই, নিজেকে বোঝানোর জন্যেও আগ্রহ নেই, অন্যকে বোঝার জন্যেও আগ্রহ নেই। সামাজিকীকরণ। পরেরটা হচ্ছে মানে একই কথার পুনরাবৃত্তি, অর্থাৎ একই জিনিস নিয়ে একই রকমভাবে
একই সময় এক রকমভাবে কাজ করা। এটা ইংলিশ টার্মটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, বাংলাটা যদি বলি নমনীয়তার অভাব। এবার নমনীয়তা কথাটার মানে কিন্তু মানে নুয়ে পড়া নয়। নমনীয়তা কথাটা মানে হচ্ছে খুব নরম টরম, তাই নয়। নমনীয়তা বলতে এখানে বোঝাতে চাইছি যখন আমি একটা জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ করতে পারি নিজেকে। ধরুন আপনি একটা কিছু শিখে এসছেন, আর কিছু পরে আবার সেই কথাটা অন্যভাবে জানলেন, ও আমি জানতাম এইটা, তাহলে তার মানে আমি ভুল জানলাম, ও আমাকে তাহলে এইবার এই রকমভাবে করতে হবে। এটা বোধহয় আমার আগের জানাটা ঠিক নয়, বা কোনোভাবে আমি, তার মানে কি আপনি ফ্লেক্সিবল, আপনি নমনীয়ভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ করতে পারেন, চেঞ্জ আনতে পারেন, চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারেন, চেঞ্জকে গ্রহণ করতে পারেন। এবার এই যে বললাম যে পরিবর্তনকে গ্রহণ করা, এটা কিন্তু মানব জীবনের একটা খুব বড় অঙ্গ। এটা যদি না গ্রহণ করতে পারি তাহলে কিন্তু মানুষ সেখানেই থেমে থাকে। অটিজমে এই নমনীয়তাটার অভাব থাকে, যার জন্যে তারা একই জিনিস পুনরাবৃত্তি করে। যদি কোনো কিছু ঘোরায় তো ঘোরাচ্ছেই। চিত্রসারথী তার প্রথম দুটো ব্যাপার, তার প্রয়োজনীয়তা থাকুক বা না থাকুক, আর তার সঙ্গে একইভাবে পছন্দ অনুযায়ী কন্টিনিউ করা, তার কাছে সেটা প্রয়োজন মানে তার ভালো লাগার একটা জায়গা। এই নমনীয়তার অভাব যে কথাটা বলছি, এটার মধ্যে কিন্তু শারীরিক এবং মানসিক দুটো দিকই থাকে। অর্থাৎ মানসিকভাবেও তাদের নমনীয়তার অভাব থাকে, অন্য চেঞ্জ করতে পারে না। শারীরিকভাবেও তাই, খুব স্টিফ থাকে কোনো কারণে, কোনো মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, চোখে দেখা, এগুলোর মধ্যে অনেক রকম অসুবিধা থাকে। দেখা শোনা সব কিছুতেই হয় ভীষণ, খুব সাধারণ আওয়াজেও ভীষণ বেশি রিয়াকশান করে, অথবা খুব বেশি আওয়াজেও খুব কম রিয়াকশান করে। মানে বাইরে বিশাল জোর বাজি ফাটলো, সবাই চমকে এরম উঠলো, তার চোখের পাতাটুকুও পড়লো না, এরকম আর কি। সামাজিকীকরণের অভাব হয় বলে নিজের মধ্যে মগ্ন হয়ে যতটা খেলা যায় সেই রকম খেলা করতে থাকে। সেগুলো খুব জানলে তবে বোঝা যায় অটিজম, না জানলে অনেক সময় মনে হয় ও নিজের মধ্যে আছে, ঠিক আছে, এত কিছু অসুবিধে নেই, আপনাকে ডিস্টার্ব করছে না বা কাউকে তেমন ডিস্টার্ব করছে না। অত কম বয়স থেকে অটিজম ধরা যায়, যে অটিজম বলতে কি বোঝায় সেই যত কম বয়সে ধরা যায়, তত কম বয়স থেকে একে ঠিক মতো বোঝা গেলে তাহলে তার কিছু মানে অটিজম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা মাঝখানে বলিনি, যে অটিজম কিন্তু কোনো অসুখ নয়, ডিজিজ নয় যে ওষুধ খেলে সেরে যাবে তো। অনেকেই জিজ্ঞেস করেন সেরে যাবে তো, না, বড় হলে নিজের থেকেই সেরে যাবে, এটা কিন্তু ঠিক কথা নয়। অটিজমের জন্যে পার্টিকুলার কিছু ম্যানেজমেন্টের পদ্ধতি আছে, মেডিসিন, ওষুধ নয় যে কোনো ট্যাবলেট খেলে সেরে যাবে বা এরকম কোনো ওষুধ বেরোয়নি। কাজেই অনেক রকম মানে তাদের হ্যান্ডেল করবার কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো শিখলে বা পদ্ধতিগুলো তাদের ঠিক মতো শেখাতে পারলে তাদের অনেকটা কন্ডিশনের অনেকটা ইমপ্রুভমেন্ট হতে পারে। একটা ল্যাঙ্গুয়েজ আছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে অত্যন্ত সবসময় লাফাচ্ছে, সবসময় কিছু করছে। এটার সঙ্গে অটিজম অনেক সময় একই রকম থাকে। বুদ্ধি কম, মেন্টাল রিটার্ডেশন, সেখানেও অনেক সময় মানে এগুলোকে আমরা বলি একসঙ্গে অ্যাডেড সিমটম কিছু আছে। এইবার এইটা হচ্ছে খুব ছোট করে অটিজম কাকে বলে বললাম। অটিজম মানে কি, ডেফিনিশনটা কি হবে? অটিজম এটা একটা ডেভেলপমেন্টাল প্রবলেম, যেখানে বাচ্চাদের স্পিচ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টটা ডিলে হয়ে যায়। অলং উইথ দ্যাট কি হয়, মানে কিছু রিপিটেটিভ বিহেভিয়ার অনেক বাচ্চার মধ্যে দেখা যায়। সো কেন অটিজম হিসেবে এতটা ডিসকাস করা হচ্ছে? বিকজ অটিজম প্রিভিলেন্সটা অনেকটা বেড়ে গেছে, মানে লাস্ট 10 বছর 20 বছরের মধ্যেই অটিজম প্রিভিলেন্সটা অনেকটা বেড়ে গেছে। সে এখন ফর এক্সাম্পল আমার ইন্ডিয়াতে অটিজম প্রিভিলেন্স হচ্ছে 1 in 89 চিলড্রেন, মানে যদি আপনি 90 চিলড্রেন দেখলেন তো ওর মধ্যে একটা চিলড্রেন অটিজম ডায়াগনোসিস হয়। সো USA ও অন্য ওয়েস্টার্ন কান্ট্রিজে আপনি দেখলেন 6, এখন অটিজম প্রিভিলেন্স হচ্ছে 1 in 54 2020-তে।
সো অটিজম এটা একটা ব্রেন বেস ডিসঅর্ডার, যেখানে এটা জেনারেলি দেখা যায় 3 বছর আগেই বাচ্চাদের মধ্যে এই অটিজম সিমটমস দেখা যায়। সো অটিজম এটা সব কালচার মধ্যে দেখা যায়, এরকম কিছু নাই কি কোনো অনলি সিটিতে দেখা যায়, ভিলেজে দেখা যায় না, আর কিছু কিছু কান্ট্রিতেই বেশি দেখা যায় এরকম নেই, এটা পুরো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটা দেখা যায়। সো জেনারেলি অটিজম সিমটমস মানে 3 বছর আগেই দেখা যায়। সো অনেক বাচ্চা কথা বলতে একটু দেরি করে, সোশ্যাল ডেভেলপমেন্টে দেরি হয়। সো বাট কিছু কিছু সময় এটা আপনি শুনেছেন, কিছু কিছু বাচ্চা ডেভেলপ করে নর্মালি 1 বছর 2 বছর পর্যন্ত নর্মালি ডেভেলপ করে, তারপরে ও ডেভেলপমেন্টটা কমে যায়। যে বাচ্চা আগে কথা বলতো, আগে রেসপন্স করতো, ও বাচ্চা কথা বলতে বন্ধ করে দেয় আর রেসপন্স করতে কোনো বন্ধ করে। সো এটা भी কিছু কিছু মানে রাফলি 1/3 অটিজম চিলড্রেনের মধ্যে এটা দেখা যায়। সো জেনারেলি অটিজমে মেইনলি 3 সমস্যা থাকে। কি সমস্যা মানে ফার্স্ট হচ্ছে স্পিচের প্রবলেম। সো অটিজম বাচ্চার স্পিচ কথা বলতে দেরি হয়, আর ওর স্পিচ প্যাটার্নটা আলাদা থাকে কম্পেয়ার টু নর্মাল চিলড্রেন। আর সেকেন্ড যে সমস্যা থাকে ওর সোশ্যাল ডেভেলপমেন্টটা ডিলে হয়, মানে অনেক সময় অটিজম বাচ্চা এটা শুনেছে ও অন্য বাচ্চার সঙ্গে মিশতে চায় না আর মিক্স করে না, ও নিজের মধ্যে থাকে। সো এটা একটা অ্যান্ড কি বলে অন্য বাচ্চার সঙ্গে খেলতে হবে ও জানে না। সো মিক্সিং উইথ আদার চিলড্রেন অনেক সমস্যা হয়। অ্যান্ড থার্ড সিমটম হচ্ছে যে রিপিটেটিভ বিহেভিয়ার, কিছু কিছু বিহেভিয়ার ও রিপিটেটিভ করে, মানে কীরকম ফর এক্সাম্পল বারবার হাত নাড়ানো, অনেক জাম্প করানো, আর সামটাইমস টো ওয়াকিং যেটা বলে, মানে এইসব রিপিটেটিভ বিহেভিয়ার দেখা যায়। সো অটিজম কি কারণ জন্য অটিজম হয়? অটিজম এই জন্য এক্স্যাক্ট কারণ এখন তক উই ডোন্ট নো, অলদো রিসার্চ করা হচ্ছে, বাট অটিজম অনেক সময় কিছু অংশ জেনেটিক কারণ জন্য হয়, কিছু অংশ এনভায়রনমেন্টাল কারণ জন্য হয়। এনভায়রনমেন্টাল কারণ মানে প্রেগনেন্সির সময় কিছু কিছু মেডিসিন এক্সপোজার হয়েছে আর প্রেগনেন্সি কমপ্লিকেশনস হয়েছে, তো এই কারণ জন্য কিছু কিছু সময় অটিজম সিমটম আসে। বাট অটিজম এখন তক উই ডোন্ট নো কি এক্স্যাক্ট এই কারণ জন্যই অটিজম হচ্ছে বলে উই ডোন্ট নো, বাট বহুত জেনেটিক ফ্যাক্টর भी একটু কন্ট্রিবিউট করে আর পরিবেশ ফ্যাক্টর भी কন্ট্রিবিউট করে। এখন অনেক বাচ্চাদের মধ্যে উই আর সিইং কি যে অনেক মোবাইল ইউজ করে, সো অনেক সময় এখন দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে স্পিচ ডিলে দেখা যাচ্ছে। সো ইভেন মোবাইল ইউজ এরকম হচ্ছে কি 6 মাস 1 বছর মধ্যেই বাচ্চাদের মধ্যে অনেক মোবাইল, মানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা অনেক আওয়ার্স মোবাইল দেওয়া হচ্ছে। এই কারণ জন্য অনেক সময় এখন বাচ্চাদের মধ্যে একটা স্পিচ ডিলে, কথা বলতে দেরি হচ্ছে, এরকম সিমটম দেখা যাচ্ছে। বাট মোবাইল জন্য অটিজম হয় না, বাট ডেফিনেটলি মোবাইল জন্য অনেক বাচ্চাদের মধ্যে কথা বলতে দেরি হচ্ছে। সো অটিজম এটাকেও টেস্ট করার জন্য এরকম কিছু ব্লাড টেস্ট নাই আর কোনো স্ক্যান নাই, এরকম এটা করলে অটিজম ডিটেক্ট হয় এটা নাই। অটিজম ডায়াগনোস করা যায় প্রপার অবজারভেশন, চাইল্ড কীভাবে ইন্টারাক্ট করছে, কীভাবে কথা বলছে, এর বেসড অন দ্যাট অ্যাজ এ ইন আ ক্লিনিশিয়ান অফিস এটা অটিজম ডায়াগনোস করে। ওই জন্য খুব ইম্পর্ট্যান্ট কি ও বাচ্চাদের বিহেভিয়ার অবজার্ভ করা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ ওটাই মেন ডায়াগনোসিস পয়েন্ট। ওই জন্য অ্যাজ এ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আপনি খুব জানার খুব দরকার কি কীরকম চাইল্ড অন্য লোক সঙ্গে ইন্টারাক্ট করছে, কীভাবে রেসপন্স করছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। সো অটিজম সিমটম জানার বয়সে কীরকম ডেভেলপমেন্ট থাকে আপনি সবাই জানে কি বাচ্চা মানে 3 মাস 4 মাস যখনই হয়ে যায় বাচ্চা সাউন্ড করতে আরম্ভ করে, মানে কুইং সাউন্ড যেটা বলে। সো আপনি দেখেন 6 মাস বাচ্চা জেনারেলি কিছু কিছু সাউন্ড করতে পারে। সো দ্যাট ইজ ফার্স্ট আপনি জানেন। সেকেন্ড, বাই 6 মান্থ টু 8 মান্থ অনেক বাচ্চার কি হয় মানে বসতে শিখে, ওর নাম ডাকলে একটু রেসপন্ড করে। 9 মাস যখন পৌঁছে যায়, 9 মাস 1 বছর পর্যন্ত বাচ্চা জেনারেলি টাটা বাই বাই এটা বলতে পারে, এক ওয়ার্ড মানে বলতে পারে, মা মা বাবা, একটা ওয়ান ওয়ার্ড বাই বাই এইসব বলতে পারে। এই 2 বছর বাচ্চা আপনি দেখছেন তো 2 বছর বাচ্চা অনেকটা সময় ওয়াকিং করতে পারে, রান করতে স্টার্ট করে, অ্যান্ড একটু 2 ওয়ার্ড কম্বাইন করতে আরম্ভ করে, জল দাও, এই দাও, এরকম 2টো ওয়ার্ড বলতে শিখে।
যখন 3 বছর বাচ্চা যখন নর্মালি যে থাকে 3 বছর বাই দ্যাট টাইম অনেক সময় বাচ্চা খুব ভালো করে কথা বলতে পারে, ওর নিজের নাম বলতে পারে, বয়স কত বললে ও বলতে পারে, এটা নর্মাল ডেভেলপমেন্ট, মানে এটা নর্মাল বাচ্চাদের মধ্যে দেখা যায়। বাট যখন এটা ডেভেলপমেন্ট এই লেভেলে হচ্ছে না, দেন আমাকে একটু ডাউট করতে হবে কি এটা বাচ্চার ডেভেলপমেন্ট একটু ডিলে হচ্ছে। ফর এক্সাম্পল আপনি 1 বছর বাচ্চা নর্মালি বাই বাই টাটা বলতে পারে, এদিকে 1 বছর হয়েছে বাচ্চা বাই বাই করছে না, টাটা বলছে না, দ্যাট মিনস ওর ডেভেলপমেন্ট ডিলে হচ্ছে। নর্মালি আপনি দেখেছেন বাই 1.5 বছর 2 বছর পর্যন্ত অনেক বাচ্চা কথা বলতে আরম্ভ করে, মানে অ্যাটলিস্ট 1 ওয়ার্ড 2 ওয়ার্ড বলে। বাট 2 বছর হয়েছে বাচ্চা 1 ওয়ার্ড भी বলছে না আর 2 ওয়ার্ড বলছে না, দ্যাট মিনস উই নিড টু থিঙ্ক। সো অ্যান্ড সিমিলারলি এরকম অনেক বাই 1 বছর পর্যন্ত অনেক বাচ্চা নাম ডাকলে রেসপন্ড করে, নাম ডাকলে তাকায়। বাট যখন বাচ্চা নাম ডাকলে তাকাচ্ছে না, এটা একটা বিগেস্ট সিমটম যেটা অটিজমে দেখা যায়। 1 বছর হয়েছে বাচ্চা নাম ডাকলে ও তাকাচ্ছে না, সো এটা আমাকে ইয়ে করতে হবে। 3 বছর হয়েছে বাচ্চা এখন भी ওর নাম বলতে পারছে না, ওর এজ বলতে পারছে না। সো এইসব যখনই ও এজ অনুসার যে ডেভেলপমেন্ট হওয়া কথা নর্মাল বাচ্চার মধ্যে, যখন ওটা হচ্ছে না, তো আমাকে একটু দেখতে হবে কি এটা জাস্ট ও বাচ্চার ডেভেলপমেন্টটা একটু ডিলে হচ্ছে, এটা কি কারণ জন্য ডেভেলপমেন্ট ডিলে হচ্ছে এটা দেখতে হবে। সো অটিজম হচ্ছে একটা কারণ যেই জন্য বাচ্চার ডেভেলপমেন্ট ডিলে হয়। সো বাট অনেক সময় আপনি দেখেছেন মেন্টাল রিটার্ডেশন বলে একটা ওয়ার্ড জানে। মেন্টাল রিটার্ডেশন মানে বাচ্চার বুদ্ধিশক্তি কম, অটিজম মানে বাচ্চার বুদ্ধিশক্তি কম এটা নাই। অটিজম আলাদা, মানে মেন্টাল রিটার্ডেশন আলাদা। বাট অনেক সময় অটিজমের মধ্যে বুদ্ধিশক্তি কম থাকতে পারে, নর্মাল থাকতে পারে, আবো নর্মাল থাকতে পারে। বাট যার মেন্টাল রিটার্ডেশন থাকে ওর কেবল কথা বলতে भी লেট হয়, ওর সোশ্যাল ডেভেলপমেন্ট ডিলে হয়, আর ওর বসা হাঁটা এইসব দেরি হয়। এটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে আর মেন্টাল রিটার্ডেশন যেটা টার্ম। বাট অটিজম রে বসতে হাঁটতে রান করতে এটা ডিলে হয় না। অটিজম রে কেবল কথা বলতে দেরি হয় আর ওর সোশ্যাল ডেভেলপমেন্ট ওটা দেরি হয়। সো এটা আপনি খুব বেসিক্যালি এই দুটো ডিফারেন্স জানতে হবে। অনেক সময় কনফিউজ হয়ে যায় কি এটা আমার বাচ্চার কথা বলতে লেট হচ্ছে, ওর হাঁটা भी লেট, বসা भी লেট, কথা বলা भी লেট, দেন এটা কেবল অটিজম নেই, ওটা হতে পারে মেন্টাল রিটার্ডেশন भी হতে পারে। সো অটিজমের স্পেসিফিক সিমটম কি, তো আমি ওয়ান ফিউ সিমটম যেটা বলবো যেটা স্পেসিফিক অটিজম রে ইম্পর্টেন্ট। ওয়ান হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট মানে অটিজম রে বাচ্চা চোখে চোখ দেখে না, এটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি খেলছেন বাচ্চার সঙ্গে ও ইন্টারঅ্যাক্ট করছেন, ও অনেক সময় চোখে দেখছেই না। সো এটাকে বলে আর ল্যাক অফ আই কন্ট্যাক্ট, আর অনেক সময় আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করে যে অটিজম। যখন বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না, দ্যাট মিনস এটা একটু ভিডিও দেখবে, এখানে বাচ্চা মার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে বাট ও মার চোখে চোখ দেখছে না। তো অনেক সময় বাচ্চা যখনই ও অন্য সাইডে দেখে, ল্যাটারাল সাইডে দেখে, মানে ডাইরেক্ট আই কন্ট্যাক্টটা করে না। সো যখন বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না, মানে এটা অলমোস্ট আই কন্ট্যাক্ট চলে আসে, আপনি দেখছেন ইভেন 3 মাস 6 মাসের বাচ্চা মায়ের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারে। যখনই বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না, এটা একটা ওয়ান স্পেসিফিক সিমটম যেখানে অটিজম একটু সাসপেক্ট করতে হবে। সো ফার্স্ট কোশ্চেন আপনি জানতে হবে কি বাচ্চা আই কন্ট্যাক্ট করছে কি নাই। বাট ওকেশনালি কোনো সিচুয়েশনে আই কন্ট্যাক্ট করে না, দ্যাট ইজ ওকে। বাট মোস্ট অফ দ্য টাইম আই কন্ট্যাক্ট করছে না বাচ্চা, যে ওটা বাড়ির লোক সঙ্গে হোক অন্য লোক সঙ্গে হোক, দ্যাট মিনস এটা একটা বিগেস্ট সিমটম যেটা আমাকে মনে রাখতে হবে, এটা একটা অটিজমের ইম্পর্টেন্ট সাইন। নাও সেকেন্ড, এই আপনি ফটোতে দেখছেন, এটা আমার আইএনকেতে একটা উই আর ডুইং রিসার্চ, যেখানে বাচ্চাকে উই আর ফলোইং আপ। ও 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত কিরকম আই কন্ট্যাক্ট থাকছে উই আর ফলোইং। আপনি ফটোতে দেখছেন, এখানে বাচ্চা 3 মাসের বাচ্চা আপনি দেখছেন আই কন্ট্যাক্ট করছে, 6 মাসে ও রেসপন্স করছে, আই কন্ট্যাক্ট করছে। আপনি এই দেখুন এখানে 9 মান্থস চলছে, বাচ্চা স্টিল ও আই কন্ট্যাক্ট করছে, খুব সুন্দর করে আই কন্ট্যাক্ট করছে। নেক্সট ফটোতে দেখছেন এই লেফট সাইড যে ফটো আছে, এখানে भी 1 ইয়ার হয়েছে, বাচ্চা আই কন্ট্যাক্ট করছে, ও স্মাইল করছে। বাট আপনি রাইট সাইড যে ফটো দেখলেন,
এখানে যে বাচ্চার ওর আই কন্ট্যাক্টটা কমে গেছে, ড্রপ হয়ে গেছে। আপনি লেফট সাইড ফটো কম্পেয়ার করলে রাইট সাইড ফটোতে আই কন্ট্যাক্টটা ড্রপ হয়ে গেছে। সো এটা জেনারেলি দেখা যায় অটিজম রে। বাচ্চা সামটাইম হতে পারে কি 1 বছর 1.5 বছর পর্যন্ত আই কন্ট্যাক্ট করেছে, 1.5 বছর 2 বছর সময় ওর আই কন্ট্যাক্টটা কমে গেছে, চোখে চোখ দেখছে না। সো আই কন্ট্যাক্ট যে করছে না, এটা একটা ওয়ার্নিং সাইন যেটা অটিজম মধ্যে দেখা যায়। নাও এটা যখন ও 3 বছর হলো, অলমোস্ট ও আই কন্ট্যাক্টটা খুব কমে গেছে। সো সেকেন্ড সিমটমটা কি? সেকেন্ড সিমটম হচ্ছে ডাকলে রেসপন্স করে না। এটা অনেক সময় এটা আপনি দেখেছেন, পেরেন্টস বাবা মা বলে আমার বাচ্চাকে আমি ডাকলে ও রেসপন্সই করছে না। হিয়ারিং টেস্টটা আসছে নর্মাল, সো হিয়ারিং টেস্ট মানে কানে শুনছে বাট ও কেন রেসপন্ড করছে না, এটা অনেক সময় পেরেন্টস ওয়ান্ডার করে। সো নাম ডাকলে রেসপন্স করছে না, এটা সেকেন্ড বিগেস্ট সিমটম যেটাতে অটিজম ডিটেক্ট হয়। সো যখনই প্যারেন্ট আপনাকে বলছেন আমি ডাকছি ও রেসপন্স করছে না, তাহলে এটা আপনি ব্যাক অফ দ্য মাইন্ড মানে ভাবতে হবে কি এর কোনো অটিজম সিমটম আছে কি নাই। যখনই নাম ডাকলে রেসপন্স করছে না, আপনি ফার্স্ট চেক করতে হবে ওর হিয়ারিং নর্মাল আছে কি নাই। সো আমি যে একটা ভিডিও দেখাবো, ওখানে ফার্স্ট হচ্ছে নর্মাল যে ভিডিও, যেখানে নর্মালি বাচ্চা কিরকম রেসপন্ড করে ডাকলে, যে নর্মাল বাচ্চা যে তাকে 12 মাস বাচ্চা, এটা দেখুন এই ভিডিওতে। সো মাদার ক্যাল ডাকলে ও হঠাৎ ইমিডিয়েটলি ও রেসপন্ড করলো। সো এটা নর্মালি চাইল্ড 12 মাস 1 বছর বাচ্চা জেনারেলি ডাকলেই রেসপন্ড করে। বাট আপনি এই ভিডিওতে দেখছেন ওর মা ডাকছে বাট ও রেসপন্স করছে না, এটা অটিজম রে যে দেখা যায়। Evan. See, maybe if you can get him to respond to you now, you can use touch with his name, like give him a little tickle or something. Evan. মা ইভেন করে ডাকছে বাট ও রেসপন্স করছে না। সো এটা অটিজম রে হয়, যখন ডাকলে বি বাচ্চা রেসপন্স করছে না। সো এটা একটা বিগেস্ট সিমটম যেটা আপনি মনে রাখতে হবে কি ইট ক্যান বি ওয়ান সিমটম অফ অটিজম। সো থার্ড ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে পয়েন্টিং। পয়েন্টিং মানে আপনি এই ফটোতে আপনি দেখছেন জেনারেলি বাচ্চা যখন অলমোস্ট 12 মাস হয়, 1 বছর হয়, ও পয়েন্ট করতে পারে। ও আকাশ কোথায়, মুন কোথায় জিজ্ঞাসা করলে ও মুন দেখাতে পারে। আর আপনি জিজ্ঞাসা করেন ফ্যান কোথায় দেখাও বললে 1 বছর বাচ্চা জেনারেলি ফ্যান পয়েন্ট করে দেখাতে পারে। আর ওকে কিছু দরকার আছে তো ও পয়েন্ট করে আমাকে ওটা দাও বলে, একটা নর্মাল বাচ্চা যে পয়েন্ট করতে, বাট অটিজম রে চিলড্রেন পয়েন্ট করতে পারে না। সো এটা আপনি খুব মনে রাখতে হবে কি যখন প্যারেন্টসকে এটা জিজ্ঞাসা করবো আপনার বাচ্চা ইশারা পয়েন্ট করতে পারে কি, পয়েন্ট করে মানে আঙ্গুলি করে ইশারা করতে পারে কি, এটা জিজ্ঞাসা করতে হবে। যদি 1 বছর 1.5 বছর হয়ে গেছে বাচ্চা, ওকে সিম্পল জিজ্ঞাসা করতে পারবে কি ও আকাশ দেখো, ও পাখি দেখো বললে বাচ্চা ওখানে দেখে কি আর পয়েন্ট করতে পারে কি, ওকে কিছু দরকার আছে তো ও ইশারা করে বলতে পারে কি এটা আমাকে দাও বলে পয়েন্ট করতে পারে কি নাই। সো যদি বাচ্চা করতে পারছে না দেন ওটা হচ্ছে অন্য অটিজমের সিমটম। এই ভিডিওতে আপনি দেখছেন নর্মাল বাচ্চা কিরকম পয়েন্ট করে। These gestures are quite messy, but soon babies learn to coordinate the extension of their arm and সিমটম অনেক সময় বাচ্চা অটিজমরা যে ওকে কিছু দরকার আছে, ফর এক্সাম্পল ওকে কিছু জল দরকার আছে আর ওকে কিছু দরকার আছে তো ও ইশারা করে পয়েন্ট করে না, ও কি করে মায়ের হাত ধরে নিয়ে যায়। সো এটা অটিজম রে হয়। বাট নর্মালি চিলড্রেন কি হয়, ও দূর থেকে ইশারা করতে পারে আমাকে এটা দাও, আর ওকে আপনি যে বললেন মুন দেখো, আকাশ দেখো, মুন দেখো বললে ও পয়েন্ট করতে পারে। বাট চিলড্রেন উইথ অটিজম পয়েন্ট করতে পারে না। সো এদিকে বাচ্চা পয়েন্ট করতে পারছে না, ওটা একটা বিগেস্ট মানে সিমটম যেটা অটিজম রে। ফোর্থ হচ্ছে একটা প্রিটেন্ড প্লে। আপনি অনেক সময় জানেন কি প্রিটেন্ড প্লে মানে 12 মাস 1.5 বছর পর্যন্ত বাচ্চা একটা সিম্বলিক গেম খেলতে পারে। মানে সিম্বলিক গেম মানে যে একটা ডল থাকে, ওকে একটু মানে বার্থডে কেক কাট করে খাওয়ানো, আর খালি এমটি কাপ যে থাকে ওতরে মানে ডলকে মানে জল খাওয়ানো আর টি খাওয়ানো, এটাকে বলে। আর সামটাইম অনেক বাচ্চা স্টেথোস্কোপ নারে ডক্টর হয়ে যায়, ডক্টর করে চেক করে। সো এটা নর্মালি বাচ্চাদের মধ্যে এইসব দেখা যায়, মানে এটা করতে পারে বাই 12 মাস 18 মাস পর্যন্ত বাচ্চা এরকম প্রিটেন্ড প্লে করতে পারে। বাট অটিজম চাইল্ড এই প্রিটেন্ড প্লে করতে পারে না। মানে ওনাকে আপনি জিজ্ঞাসা করবে বাবা মাকে, ও এরকম খালি কাপ থেকে ডলকে আর পুতুলকে খাওয়ানো এইসব করতে পারে কি নাই, আর ডক্টর গেম খেলতে পারে কি নাই।
নর্মাল চিলড্রেন জেনারেলি মানে এটা বাই 1.5-2 ইয়ার পর্যন্ত করতে পারে, বাট চিলড্রেন অটিজম যার থাকে ও এই প্রিটেন্ড প্লে করতে পারে না। নেক্সট হচ্ছে ইমিটেশন। এটা একটা ভেরি ভাইটাল সিমটম অফ অটিজম। এটি আপনি দেখছেন অলমোস্ট অল চিলড্রেন উইথ অটিজমের এই সিমটম থাকে। সিম্পল কোশ্চেন যেটা প্যারেন্টসকে আপনি জিজ্ঞাসা করলে আপনার বাচ্চা নকল করতে পারে কি নাই। সো অটিজম রে নর্মাল বাচ্চা 1 ইয়ার আপনি দেখছেন এরকম করে চলো কিরকম চলছে দেখাও বলে বাচ্চা জেনারেলি দেখতে পারে। এটা ফর এক্সাম্পল ডগ কিরকম আওয়াজ করে, কুকুর কিরকম আওয়াজ করে, ক্যাট কিরকম আওয়াজ করে বললে ও বাচ্চা নর্মালি দেখাতে পারে। বাট অটিজমের চাইল্ড ইমিটেট করতে পারে না, মানে নকল করতে পারে না। ওটা নকল অ্যাকশন বি হতে পারে, ওরও সাউন্ড বি হতে পারে। এরকম করে চলো মানে কিরকম একটু আপনি ফর এক্সাম্পল ক্ল্যাপ করছেন, ও ক্ল্যাপ করো বললে অনেক সময় ও নকল করে না। সো নকল করা এটা খুব ইম্পর্টেন্ট। ইমিটেশন অটিজমের মেইন সিমটম যে থাকে এই ল্যাক অফ ইমিটেশন, মানে অটিজমের বাচ্চা নকল করতে পারে না। সো যখনই আপনি প্যারেন্টকে জিজ্ঞেস করছেন আপনার বাচ্চা নকল করতে পারছে কিনা, আপনার অ্যাকশন হতে পারে আপনি ক্ল্যাপ করলেন ও বি ক্ল্যাপ করছে, হতে পারে আপনি কিছু গুড মর্নিং বললেন ও বি গুড মর্নিং বলছে, আপনি বললেন এরকম একটু সাউন্ড করো ও বি সাউন্ড করছে। সে এটাকে বলে নকল করা। এই নকল করা জেনারেলি অটিজমের এই ল্যাক অফ ইমিটেশন থাকে। ওই জন্য সো ইফ ইমিটেশন ইজ absent or lack, then এটা একটা অটিজমের সিমটম হতে পারে। বাট অলওয়েজ এটা মনে রাখবে কি অটিজম একটা সিমটম উপরে ডায়াগনোজ করা যায় না, এটা কিছু গ্রুপ অফ সিমটম থাকতে হবে। অ্যান্ড যে কোনো এক টাইমে এরকম করে নেয় এটা মানে অটিজম নেই। অনেক সময় ফর এক্সাম্পল দিনে অনেক সময় এইসব সিমটম থাকতে হবে। মোস্ট অফ দ্য টাইম নকল করতে পারছে না, মোস্ট অফ দ্য টাইম ইশারা করতে পারছে না, মোস্ট অফ দ্য টাইম ডাকলে রেসপন্ড করছে না, মোস্ট অফ দ্য টাইম আই কন্ট্যাক্ট করছে না, দেন ইউ নিড টু থিঙ্ক অটিজম। কখন একবার ও নাম ডাকলে রেসপন্ড করে নেই ওটার উপরেই অটিজম ডায়াগনোজ করা যায় না। সো অটিজম রে কিভাবে বাচ্চা খেলে, অটিজম রে নর্মাল বাচ্চা কম্পেয়ার করলে অটিজম চিলড্রেন প্রপারলি খেলতে পারে না। ফর এক্সাম্পল একটা টয় থাকছে, এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, এটা নর্মাল চাইল্ড যে ও খেলছে, ও যখন মা ও কার পুশ করছে ও বি ও তার থেকে পুশ করছে। সো শি ইজ প্লেইং, ওর স্মাইল দেখতে পাচ্ছে। অটিজম চাইল্ড যখন হি ডাজন্ট নো ও ওকে পুশ করতে হবে, অনেক সময় ও ওখানে ও ইন্টারেস্ট দেখাচ্ছে না, ও হুইলস চেক করতে থাকে। অনেক সময় অটিজম চিলড্রেন কার উল্টা করে ট্রাক উল্টা করে হুইলসটা ঘোরাতে থাকে, এটা অটিজমের মধ্যে দেখা যায়। Stay up here, please. আপনি কম্পেয়ার করুন লেফট সাইড নর্মাল চাইল্ড, রাইট সাইড অটিজম চাইল্ড। অটিজম চাইল্ড ও প্রপারলি খেলনার সঙ্গে খেলতে পারছে না। বাট নর্মাল চিলড্রেন কারকে জেনারেলি পুশ করে এরকম খেলতে, বাট অটিজম চিলড্রেন কি হয় ও কারকে উল্টা করে ও হুইলস ঘোরাতে থাকে। এটা একটা সিমটম যে জেনারেলি অটিজম রে থাকে, মানে সো দে আর নট ইন্টারেস্টেড ইন মানে প্রপার প্লে। সো ওর কিছু কিছু স্পেসিফিক আইটেমস আর স্পেসিফিক অবজেক্ট নিয়ে ওর ফ্যাসিনেশন অটিজম মধ্যে থাকে। নাও একটা মেইন ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে অটিজম রে স্পিচ ডিলে, আর কথা বলতে যে দেরি হয়। সো অনেক সময় এটা সবার কোশ্চেন একটা থাকে, অনেক বাচ্চা তো কথা বলতে দেরি হয়। অ্যান্ড আপনি সবাই ফ্যামিলিতে আপনি জানেন কি ও যখনই কেউ বলছে কথা বলতে আমার বাচ্চা দেরি করছে, ও ঠিক আছে ও কথা বলবে। কথা বলতে লেটে কথা বলে মানে বাট ও বুঝতে পারে, এটা ইম্পর্টেন্ট। একটা বাচ্চা কথা বলতে দেরি করছে বাট ও ইনস্ট্রাকশন বুঝতে পারছে কি না, এটা খুব ইম্পর্টেন্ট। কেবল কথা বলতে লেট করছে বাট ও ইনস্ট্রাকশন বুঝতে পারছে, ইশারা করে সবকিছু বোঝাতে পারছে, দ্যাট মিনস এটা অটিজম হওয়ার চান্সেস অনেক কম। অটিজমের বাচ্চা বলতে বি দেরি করে, বুঝতে বি দেরি করে, এটা হচ্ছে ডিফারেন্স। এন্ড অটিজম বাচ্চা ইশারা করে বোঝাতে পারে না, এটা খুব ইম্পর্টেন্ট। নর্মাল বাচ্চা যে একটু লেটে কথা বলে, ও কথা বলতে লেট হচ্ছে বাট ও ইশারা ধরে সবকিছু বোঝাতে পারছে। সো মেইন ডিফারেন্স বিটুইন স্পিচ ডিলে এন্ড অটিজম হচ্ছে অটিজম রে কথা বলতে বি লেট হয় আর বুঝতে বি লেট হয়। বাট নর্মাল যে লেট টক করে, যে কথা বলতে দেরিতে কথা বলে, ও এরই বাচ্চা কথা বলতে লেট করছে বাট সবকিছু ইশারা ধরে বুঝাতে পারছে অ্যান্ড ও ইনস্ট্রাকশন বুঝছে, দ্যাট মিনস ওর অটিজম হওয়ার চান্সেস অনেকটা কম। সো
অটিজমে আরেকটা স্পেসিফিক কিছু সিমটম থাকে, আপনি যেটা কথা বলবেন ওটা রিপিট করে, এটাকে বলে ইকোলেলিয়া। আপনি এই ভিডিও দেখুন, এখানে বুঝতে পারবে। Hi, Lucas. ও বি বলছে হাই লুকাস, Say hi, Georgia. হাই জর্জিয়া, ও বলছে, মা বলছে হাই জর্জিয়া, ও বি হাই জর্জিয়া বলছে, রিপিট করে। মানে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, ও বি বলে তোমার নাম কি। সো যখন কথা রিপিট করছে, সো দ্যাট ইজ অলসো ওয়ান সিমটম অফ অটিজম। বাট এটা রিপিট করা ইভেন নর্মাল বাচ্চাদের মধ্যে भी দেখা যায়। অনেক সময় যখন বাচ্চা কথা বলতে শিখছে, 1 বছর 1.5 বছর 2 বছর, ওই সময় নর্মাল বাচ্চা भी কথা বলতে কথা রিপিট করে। বাট যদি এটা রিপিটেশন পারসিস্ট করছে, সব সময় রিপিট করছে, 2 বছর পরে भी কথা সব সময় রিপিট করছে, দ্যাট মিন্স এটা ইকোলেলিয়া, এটা অটিজমে স্পেসিফিকলি দেখা যায়। এন্ড আর একটা কমিউনিকেশন যে অটিজম রে যে দেখা যায়, এটা হচ্ছে প্রোনাউন রিভার্সাল। প্রোনাউন রিভার্সাল মানে অনেক সময় অটিজম বাচ্চা আমি তুমি এটা বুঝতে ওর সমস্যা হয়। মানে অনেক সময় অটিজম ফর এক্সাম্পল বাচ্চা ওকে কিছু দরকার আছে, আমাকে দাও এটা বলে না, ওর নাম হচ্ছে ফর এক্সাম্পল রাম, ও বলে রামকে দাও। সো এটা আমাকে দাও বলে না। সো এই যে ও থার্ড পারসন ইতরে কথা বলে, ফর এক্সাম্পল ওর নাম হচ্ছে সে গীতা, সো ওকে একটু পেন দরকার আছে, ও বলে নর্মালি চিলড্রেন কি বলে আমাকে পেন দাও বলে, অটিজম চাইল্ড কি বলে গীতাকে পেন দাও, মানে ওর নাম হচ্ছে গীতা বাট ও বলে নাই কি আমাকে পেন দাও। সো এটাকে বলে প্রোনাউন রিভার্সাল। এটা স্পেশালি অটিজম রে এই সিম্পটম দেখা যায়। সো রেড ফ্ল্যাগস কি, রেড ফ্ল্যাগস মানে কখন আপনি কো সাসপেক্ট করতে হবে কি হ্যাঁ এটা একটা অটিজম সাইডে অটিজম সিম্পটম চাইল্ড এক্সিবিট করছে, 12 মাস হয়েছে বাচ্চা কিছু সাউন্ড করছে না, এটা একটা ওয়ার্নিং সিগন্যাল, রেড সিগন্যাল। মানে নর্মালি মোস্ট অফ দ্য বাচ্চা অ্যাটলিস্ট কিছু তো সাউন্ড করে বাই 1 ইয়ার হয়ে গেছে কিছু সাউন্ডই করছে না, ওয়ান ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড 12 মান্থস হয়েছে কোনো গেস্টারই করছে না। 12 মাসের জেনারেলি 1 ইয়ার বাচ্চা বাই বাই টাটা করে ওয়েভ করে ইশারা করে, কোনো গেস্টার করছে না, কোনো পয়েন্ট করছে না, বাই বাই করছে না, 1 বছর হয়েছে, এটা একটা ওয়ার্নিং সিগন্যাল। 16 মাস হয়েছে কোনো ওয়ার্ড বলছে না, মাম্মা পাপা, জেনারেলি 1 বছর পর্যন্ত বলে, কিছু কিছু বাচ্চা একটু লেটে বলে। বাট 1.5 বছর হয়েছে কিছু ওয়ার্ড বলছে, সিঙ্গেল ওয়ার্ড বলছে না, দ্যাট মিন্স দ্যাটস আ রেড ফ্ল্যাগ সাইন। নো 2 ওয়ার্ড বাই 24, 2 বছর হয়েছে বাট দুটো ওয়ার্ড কম্বাইন করছে না, জল দাও পানি দাও, এটা 2 ওয়ার্ড এই 2 ইয়ার হয়ে গেছে 2 ওয়ার্ড কম্বাইন করতে পারছে না, বলতে পারছে না, দ্যাটস আ রেড ফ্ল্যাগ। এন্ড এনি লস মানে আগে বাচ্চা বলতো তারপরে বলা বন্ধ করে দিয়েছি, এরকম কখনই প্যারেন্ট বলছেন, দ্যাট মিন্স ইটস অলওয়েজ রেড সিগন্যাল ফর অটিজম। মানে আগে বাচ্চা কথা বলতো, রেসপন্ড করতো, আই কন্ট্যাক্ট করতো, ওটা কথা বলা বন্ধ করে দিয়েছে, এটা যখনই প্যারেন্ট বলছে দ্যাট মিন্স এটা একটা ওয়ার্নিং সিগন্যাল, আপনাকে মনে রাখতে হবে কি এর ডিটেইলড অটিজম সিম্পটম হতে পারে। সো থার্ড সিম্পটম ডোমেন আপনি এখন জানছেন কি ওর স্পিচ এইসব সমস্যা থাকে। সোশ্যাল ডেভেলপমেন্ট, অনেক সময় অটিজম বাচ্চা অন্য বাচ্চার সঙ্গে মিশতে চায় না, ও নিজের মধ্যে থাকে, অনেক সময় ও নিজের মধ্যে থাকতে পছন্দ করে, অন্য বাচ্চার সঙ্গে খেলা ইন্টারেস্ট দেখায় না। সো যখনই আপনি জিজ্ঞাসা করছেন ও নিজের মধ্যে থাকে কি অন্য বাচ্চার সঙ্গে মিশে কি না, এটা সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করবে। যখন ও নাই, ও অন্য বাচ্চার সঙ্গে মিশে না, ও নিজের মধ্যে থাকতে বেশি পছন্দ করে, ইভেন পার্কে নিয়ে যাচ্ছেন, পার্কে অন্য বাচ্চার সঙ্গে ও খেলছে না, একটু সময় খেলার পরে ও নিজের মধ্যে এসে থাকছে, এটা হচ্ছে ওয়ান সোশ্যাল যে সিম্পটম। যে এদি বাচ্চা সোশ্যাল স্মাইল করছে না, 3 মাস 6 মাস মধ্যেই বাচ্চা স্মাইল করতে আরম্ভ করে, এদি বাচ্চা সোশ্যাল স্মাইল নাই, মাকে দেখলে স্মাইল করা, সি ফর এক্সাম্পল বাবা বাইরে থেকে আসছে ওকে দেখে রেসপন্ড করা, স্মাইল করা, মানে এইসব যে সোশ্যাল স্মাইল অটিজম মধ্যে বাচ্চাদের মধ্যে থাকে না। সো ও নিজের মধ্যে থাকতে পছন্দ করে, ওর অন্য বাচ্চার সাইড ইন্টারেস্ট দেখায় না। সো আপনি দেখছেন এই ফটোতে ও নিজের সঙ্গে খেলছে, এই একটা লেফট সাইড ফটো দেখছেন ও হুইলস নিয়ে খেলছে, মানে কারকে উল্টো করে জাস্ট হুইলস ঘোরাতে থাকছে। সো অনেক সময় যখন এই বাচ্চার চিলড্রেন হয়ে যায়, স্কুলে भी একটু আইসোলেশন থাকে, স্কুলে অনেক অটিজম চিলড্রেন যে অন্য বাচ্চার সঙ্গে মিশে না, ও আইসোলেটেড থাকে, ওই জন্য অনেক সময় চিলড্রেন উইথ অটিজম বুলিং একটা শিকার হয়। সো আপনি এখন জানলেন কি ওর যে বাচ্চার কথা বলতে সমস্যা হচ্ছে,
ওর যে মিক্স করছে না অন্য বাচ্চার সঙ্গে সোশ্যাল ডেভেলপমেন্ট যেটা দেরি হচ্ছে, বাই জেনারেলি 3 বর্ষ 4 বর্ষ পর্যন্ত বাচ্চা কি হয় আস্তে আস্তে করে অন্য বাচ্চার সঙ্গে একটু একটু খেলতে আরম্ভ করে, একটু একটু ইন্টারেস্ট শো করে। বাট 4 বর্ষ হয়েছে, 5 বছর হয়েছে, বাচ্চা স্টিল ও নিজের মধ্যে থাকছে, অন্য বাচ্চার সঙ্গে খেলছে না, ইন্টারাক্ট করছে না, আর ইন্টারেস্ট শো করছে না, নিজের মধ্যেই থাকছে, দ্যাট মিনস ওটা অটিজমের সিমটম হতে পারে। নাও থার্ড ইম্পর্টেন্ট সিমটম, যখনই অটিজম বলে 3 ইম্পর্টেন্ট সিমটম, 1 হচ্ছে স্পিচ সমস্যা, সেকেন্ড হচ্ছে সোশ্যাল সমস্যা, থার্ড হচ্ছে বিহেভিয়ার সমস্যা। অটিজম মধ্যে একটা কিছু কিছু রিপিটেটিভ বিহেভিয়ার দেখা যায়। রিপিটেটিভ বিহেভিয়ার মানে অটিজম চিলড্রেন কিছু কিছু রিপিটেটিভ মুভমেন্টস করে। ফর এক্সাম্পল এটাকে বলে হ্যান্ড ফ্ল্যাপিং। হ্যান্ড ফ্ল্যাপিং মানে ও বারবার এরকম হাত নাড়াতে থাকে, যখনই ও খুশি হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, আইদার হ্যান্ড এরকম হাত নাড়াতে থাকে আর চোখের মধ্যে আঙ্গুলি এরকম মুভমেন্ট করতে থাকে, এটা বলে হ্যান্ড ফ্ল্যাপিং। সো অর সামটাইম কিছু কিছু বাচ্চা জাম্প করে, মানে অনেক জাম্প করতে থাকে। অ্যান্ড কিছু কিছু বাচ্চা এরকম টো ওয়াকিং, ওর টো উপরে হাঁটতে মানে প্রিফার করে। কিছু কিছু বাচ্চা নিজের মধ্যে অনেক ঘুরতে পছন্দ করে। অ্যান্ড কিছু কিছু চিলড্রেন অনেক টয়েস লাইন আপ করতে থাকে। এইসব বিহেভিয়ার ইভেন নর্মাল বাচ্চার মধ্যে भी দেখা যায়, বাট নর্মাল বাচ্চার মধ্যে ওকেশনালি মাঝে মাঝে এটা দেখা যায়। বাট যদি দিন সারা এরকমই বিহেভিয়ার রিপিটেটিভলি থাকছে, অনেক সময় থাকছে, দেন এই বিহেভিয়ারটা সিগনিফিকেন্ট। সো রিপিটেটিভ বিহেভিয়ার হ্যান্ড ফ্ল্যাপিং কিরকম থাকতে পারে, অনেক সময় খুব একটা ফিক্সড রুটিন মধ্যে চলে। অটিজম চিলড্রেন যে তাকে একটু রুটিন এদিক ওদিক খেলে ও অনেক ট্যান্ট্রাম শো করে। সো অনেক সময় একটু ও রুটিন চেঞ্জ করলে ও অনেক রেগে যায়। এই বাচ্চার হ্যান্ড ফ্ল্যাপিং কিরকম হয় এটা অটিজমের স্পেসিফিক দেখা যায়। ওর হাতটা দেখুন, এটা একটা হাত নাড়ানো যে হ্যান্ড ক্লাপিং যেটা বলা যায়। কোনো লাউড সাউন্ড থাকলে ও ইয়ারটা ব্লক করে, এটাকে বলে সাউন্ড সেন্সিটিভিটি। সো এটা অটিজম মধ্যে এটা দেখা যায়। ইভেন সামটাইমস নর্মাল চিলড্রেন भी মাঝে মাঝে খুব ক্র্যাকার হলে তো একটু ভয় পায়, দ্যাট ইজ ওকে। বাট এদি ইভেন স্লাইটেস্ট সাউন্ড মানে ও কান বন্ধ করে, অ্যান্ড ওটা ফ্রিকুয়েন্টলি কান বন্ধ করছে একটুতে সাউন্ডে, আর যখনই ফিক্সড সাউন্ড, যখনই প্রেসার কুকার আওয়াজ আসছে ও কান বন্ধ করছে, দ্যাট ইজ ওয়ান সিমটম যেটা অটিজম মধ্যে দেখা যায়। সো এটা भी আপনি দেখছেন এইখানে ওর যখনই একটু কোনো ক্র্যাকার আওয়াজ আসছে ও কান বন্ধ করে। অ্যান্ড আনাদার সিমটম যেটা দেখা যায় স্পিনিং, ঘোরানো অনেক, এটা একটা স্পেসিফিক সিমটম অটিজম। নর্মাল বাচ্চা भी ঘোরাতে পছন্দ করে, বাট অটিজমে যে স্পিনিংটা অনেক সময় তক থাকে, যখন তক পড়ে যায় না ও বেশি সময় তক এদি স্পিনিং করছে, মানে মোস্ট অফ দ্য ডে স্পিনিং করছে, ঘুরতে থাকছে, ওটা একটা সিমটম অটিজম মধ্যে দেখা যায়। এই বাচ্চা দেখছেন আপনি ও স্পিন করছে। ল্যাটারাল অ্যাঙ্গেলে ওটা দেখে মানে ওরকম ও দেখতে অনেক সময় অটিজম চিলড্রেন দে ফিল প্লেজার, মানে ও জন্য এটাকে বলে ল্যাটারাল ভিশন, মানে ও চোখে কর্নার সাইডে এরকম করে মানে চোখ করে দেখে। সো এটাও একটা সিমটম যে টিপিক্যালি অটিজম মধ্যে দেখা যায়। সো এদি বাচ্চা এক্সেস স্পিনিং হচ্ছে, অনেক সময় আইদার নিজেকে ঘোরানো আর অবজেক্টসকে ঘোরানো। অনেক সময় এটা भी দেখা যায় কি বাচ্চা অটিজমে স্পেসিফিক কিছু কিছু অবজেক্ট নিয়ে কি বেশি ঘোরাতে থাকে, এটাকে বলে স্পিনিং, নিজেকে এক্সেসিভলি স্পিন করানো আর অবজেক্টসকে বেশি ঘোরানো। এটা भी একটা সিমটম যেটা অটিজমে দেখা যায়। নর্মালি বাচ্চা এইসব খেলতে এরকম খেলতে পছন্দ করে, বাট যখন এটা বেশি এক্সেসিভ থাকছে দেন উই নিড টু থিঙ্ক অ্যাবাউট অটিজম। সো অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট যে অটিজমের সিমটম হচ্ছে অনেক সময় লাইনিং আপ করতে পছন্দ করে, মানে লাইনিং আপ এত এক্সটেন্ড করে গেছে। ফর এক্সাম্পল এই যে এখানে বাচ্চা মানে কার্স লাইন আপ করছে, ও লাইন আপ ইভেন নর্মাল বাচ্চা भी লাইন আপ করে, তো হোয়াট ইজ ডিফারেন্স? বাট অটিজম চিলড্রেন যখন লাইন আপ করে আপনি ওনাকে ডিস্ট্রাক্ট করতে ইয়ে করলে ও খুবই রিয়াক্ট করে, অ্যান্ড অনেক সময় তক লাইন আপ করতে থাকে, মানে হাফ অ্যান আওয়ার 1 আওয়ার দে আর ইন দ্যাট মানে প্লে। সো এটাকে বলে স্পেশাল আনইউজুয়াল ইন্টারেস্ট।
আর এক্সেসিভ লাইনিং আপ, মানে যে কোনো অবজেক্ট পাইলে তো ওটাকে লাইন আপ করতে আরম্ভ করে। সো ওটা অনেক বাচ্চাদের উইথ অটিজম মধ্যে এটা দেখা যায়। এবার বাচ্চা কথা বলতে দেরি হচ্ছে এটা মানেই অটিজম নাই, আর বাচ্চা অন্য বাচ্চার সঙ্গে মিক্স আপ করছে না এটা মানেই অটিজম নাই। এখন অনেক সময় এটা भी দেখা যায় অনেক বাচ্চা বাড়িতে কথা বলে স্কুলে কথা বলে না, সো এটা ওটা আলাদা, ওটা একটা সিলেক্টিভ অটিজম যেটা বলা যায়। সো সিলেক্টিভ মিউটিজম যেটা বলা যায়। সো ইম্পর্টেন্ট হচ্ছে অনেক বাচ্চা টো ওয়াকিং করে, অনেক বাচ্চা নিজেকে ঘুরতে পছন্দ করে, অনেক বাচ্চা জাম্পিং করে। তো অল দিস বিহেভিয়ার যখন খুব বেশি থাকছে, ওর সঙ্গে বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে, মিক্স আপ করছে না, নিজের মধ্যে থাকছে, then we need to think about autism. এটা হচ্ছে রেড ফ্ল্যাগস। রেড ফ্ল্যাগস মানে কখন আপনি এটা ডাউট করতে হবে, যদি বাচ্চা এক বছর হয়েছে কোনো সাউন্ড করছে না, এক বছর হয়েছে কোনো অন্যের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। সে অনেক সময় এটা দেখা যায় 2 বছর 3 বছর হয়েছে স্টিল ও বাবাকে আইডেন্টিফাই করছে না, মাকে আইডেন্টিফাই করছে না, বাবাকে চিনেই না, মাকে চিনেই না, আর মাকে মা বলা, বাবাকে বাবা বলা, এটা যদি 12 মাস হয়েছে 2 বছর হয়েছে এদি করতে পারছে না, ওর ইন্টারেস্টই দেখাচ্ছে না। অনেক সময় ইভেন দে আর নট ইন্টারেস্টেড ইন দেয়ার সিবলিং, ওর অন্য একটা সিস্টার আছে, ব্রাদার আছে, ওর প্রতি ও ইন্টারেস্ট দেখায় না। সো যখন বাচ্চা নিজের মধ্যে থাকছে, ওর মানে ওর সিবলিংস মধ্যে भी ইন্টারেস্ট দেখাচ্ছে না, দ্যাট মিনস উই নিড টু সি। অ্যান্ড 12 মাস হয়েছে, সো অলওয়েজ আপনি 4 সিমটম মনে রাখবে। যদি বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না, নাম ডাকলে রেসপন্স করছে না, যদি মানে 1.5 বছর হয়েছে কোনো ওয়ার্ড বলছে না, বাবা মা বলছে না, 2 বছর হয়েছে দুটো ওয়ার্ড কম্বাইন করতে পারছে না, অ্যান্ড অলওয়েজ আগে যে বাচ্চা কথা বলতো, আমার 1 বছর 1.5 বছর পর্যন্ত কথা বলেছে, তারপরে কথা বলা বন্ধ করে দিয়েছে, এইসব সিমটমস অটিজমের স্পেসিফিক সিমটম হয়। সো আমি বারবার এটা এমফাসাইজ করছি, ওয়ান কোশ্চেন টিক করছে আর ওয়ান সিমটম থাকছে এটা মানেই অটিজম নাই। অটিজম জন্য অল 3 ডোমেইনে সমস্যা থাকতে হবে, স্পিচ, সোশ্যাল আর বিহেভিয়ার ডোমেইন। সো কেন এইসব ইম্পর্টেন্ট, অটিজম ডিটেক্ট করা কেন ইম্পর্টেন্ট? বিকজ অটিজমের মেইন ট্রিটমেন্ট হচ্ছে আর্লি ইন্টারভেনশনাল বিহেভিয়ার থেরাপি। মানে যখনই আপনার অটিজম ডাউট भी মনে হচ্ছে ট্রিটমেন্ট চালু করতে হবে। সো ইভেন অটিজম ডায়াগনোসিস করার আগেই ওর থেরাপি স্টার্ট করা রেকমেন্ডেড। বিকজ ফার্স্ট 3 বছর 4 বছর হচ্ছে ব্রেন প্লাস্টিক থাকে, প্লাস্টিক মানে ওর যে কোনো সমস্যা থাকলে এতে রিকভারি করা ক্যাপাসিটি ম্যাক্সিমাম। এখন কি হচ্ছে আজকাল অটিজম সিমটম স্টার্ট হচ্ছে 2 বছর, বাট অটিজম ডায়াগনোসিস হচ্ছে 4 বছর লেভেলে। সো বাই মেন টাইম এই 2 বছর অলরেডি ডায়াগনোস করার মধ্যেই চলে যাচ্ছে। যদি আপনি অটিজম বাচ্চা যদি 2 বছর 2.5 বছর ডিটেক্ট করতে পারলেন, যদি ওনাকে আপনি আর্লি ইন্টারভেনশন সেন্টার ওর স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি আর যে প্রপার বিহেভিয়ার থেরাপি যেটা বলা যায় ওটা স্টার্ট করতে পারলে, অনেক সময় এখন আগে বড়িয়া সিচুয়েশন নাই কি অটিজম মানেই বাচ্চা ইমপ্রুভ হবে না, এরকম নাই। সো 30% অফ চিলড্রেন অটিজম রে যদি প্রপার আর্লি ডিটেক্ট করতে পারলে অটিজম ইমপ্রুভ হওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে। ওই জন্য অটিজম ডিটেক্ট করা খুব ইম্পর্টেন্ট। সো আপনি অ্যাজ এ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এটা করতে পারবে, অলওয়েজ এক ফ্যামিলি মেম্বারকে এটা করতে পারবে স্ক্রিন টাইম কমাতে। অনেক বাচ্চাদের মধ্যে এরকম দেখা যাচ্ছে কি মোবাইল ইউজ জন্য भी অনেক বাচ্চাদের মধ্যে স্পিচ ডিলে হচ্ছে। ওই জন্য অলওয়েজ আপনি বাবা মাকে অ্যাডভাইস করতে পারবে কি যখনই কথা বলতে দেরি হচ্ছে আর অটিজম সিমটম মনে হচ্ছে, সিম্পল আপনি অ্যাডভাইস যেটা বলতে পারবে স্ক্রিন মোবাইল ইউজ, টিভি ইউজ কমাতে, ওর বাচ্চার সঙ্গে একটু টাইম স্পেন্ড ইনক্রিজ করতে, অনেক বাচ্চার সঙ্গে মিশাতে, এইসব আপনি সিম্পল অ্যাডভাইস অলওয়েজ বাবা মাকে বলতে পারবে। বাট আপনার মেইন গোল হচ্ছে যদি অটিজম আর্লি ডিটেক্ট করতে পারছেন, ইভেন ডাউট করতে পারছেন, অ্যান্ড ওর প্রপার যদি অ্যাসেসমেন্ট হচ্ছে, ওকে প্রপার থেরাপি ট্রিটমেন্ট স্টার্ট করা হচ্ছে, দেন অটিজম থেকে বাচ্চা ইমপ্রুভ হওয়ার চান্সেস অনেকটা বেশি। মানে ही ব্যাড প্রগনোসিস নেই। এখন আমি আজকাল যে দেখছি অনেকটা অটিজম দিজ আর অল মাইল্ড অটিজম, যেটা একটু ওর প্রপার ইন্টারভেনশন প্রপার ট্রিটমেন্ট স্টার্ট করলে ইমপ্রুভ হওয়ার চান্সেস বেশি থাকে। বিশেষজ্ঞ কমিটি সর্বস্তর ব্যবহারের জন্য দীর্ঘ গবেষণার মাধ্যমে একটি 20টি প্রশ্ন সম্বলিত একটি স্ক্রিনিং টুল তৈরি করে। এই স্ক্রিনিং টুলটিকে 3টি বিভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন, যেক্ষেত্রে 6টি পয়েন্ট রয়েছে, সামাজিকরণ বা সোশ্যালাইজেশন, যেক্ষেত্রে আমরা 7টি পয়েন্ট আছে, এবং হচ্ছে আচরণ বা বিহেভিয়ার, সেক্ষেত্রে 7টি পয়েন্ট আছে।
স্কোর করা উচিত 1-0 হিসাবে অথবা হ্যাঁ না বিভাগ অনুসরণ করে। কিছু সরাসরি প্রশ্ন আছে যেখানে হ্যাঁ উত্তর হলে 1 এবং না হলে 0। আবার কিছু কিছু পরোক্ষ প্রশ্ন আছে যেখানে হ্যাঁ হলে 0 এবং না হলে হচ্ছে 1 হবে। সমস্ত এই টুল অনুসারে অটিজম সম্ভাবনার স্কোর নির্ণয় করতে হবে 20টি প্রশ্নের সমগ্র স্কোর যোগ করলে। যদি স্কোর 4-এর নিচে হয় তাহলে কোনো সম্ভাবনা নেই, 4 থেকে 7-এর মধ্যে হলে হালকা সম্ভাবনা, 8 থেকে 11-এর মধ্যে হলে মাঝারি সম্ভাবনা, 12 থেকে 15-এর মধ্যে হলে উচ্চ সম্ভাবনা এবং 16 থেকে 20-এর মধ্যে হলে অতি উচ্চ সম্ভাবনা। তবে একটা কথা বলে আমি এই আলোচনা শেষ করব, স্কোর 4-এর বেশি আছে মানেই শিশুর অটিজম আছে তা নয়। কিছু কিছু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে যেগুলোর ক্ষেত্রে স্কোর 4-এর বেশি হতে পারে। সেক্ষেত্রে যে যদি দেখা যায় স্কোর 4 বা 4 বেশি আছে, সেক্ষেত্রে অযথা আতঙ্কিত না হয়ে আমরা পুনর্মূল্যায়নের জন্য বিশেষজ্ঞের কাছে পাঠাবো। কতগুলো ভাগ করা আছে পুরো কোশ্চেনটার মধ্যে, মানে যেটা তৈরি করা হয়েছে প্রশ্নাবলীটা, সেখানে প্রথম কথা হচ্ছে আদান প্রদান সম্বন্ধীয়, মানে প্রথম যেটা বললাম কমিউনিকেশনের কথা, যে আদান প্রদান সম্বন্ধীয়র মধ্যে কিন্তু আবারও শুধু মৌখিক ভাষা নয়, ও কথা বলতে পারে না তাহলে বোবাকালের সঙ্গে ওর ডিফারেন্স কি তা নয়, কিন্তু সব মিলিয়েই কিন্তু আদান প্রদান ভাষার মধ্যে শারীরিক ভাষা মৌখিক ভাষা দুটো পড়ছে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে আপনার শিশু কি তার বয়সের অন্যান্য শিশুদের মতো কথা বলে? এটাতে বোঝবার কিছু অসুবিধে নেই যে একটা 2 বছরের বাচ্চা কিন্তু ডাকলে সাড়া দেয় বা কি বলে, মা বলে ডাকে, বাবা বলে ডাকে ইত্যাদি ইত্যাদি সাধারণ যে কমিউনিকেশন এইটা করে সেটা কথা বলে কি না। পরেরটা দেখুন, ওটা আরেকটু বোঝবার মতো যে আমি তুমি তফাৎ করতে অসুবিধে হয়, অর্থাৎ এর বেশি কারণটাই হচ্ছে রিপিটেশন। মানে আপনি যখন অনেক বেশ কিছু শেখাচ্ছেন বা এরকম করছেন, খাবে খাবে খাবো নয়, অর্থাৎ এই যে এটাকে আমরা বলি না আমি তুমির মধ্যে তফাৎ করতে পারে না। আমি খেয়েছে, তুমি খেয়েছো, তুমি খেয়েছে, তুমি খেয়েছো, মানে তুমি খেয়েছো বললে আমি খেয়েছি বলার কথা, সেটা না বলে বলবে তুমি খেয়েছো। খাবে খাবে, উত্তর হচ্ছে মনে হলো সে তো উত্তর দিল, কিন্তু খাবে বললো, খাবো বললো না। এটা অটিজমের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিমটম। অনেক সময় যখন নামটা শিখে যায় নিজের নাম, তখন রাম খেয়েছে, আমি বলতে চায় না, পারে না, যাই বলেন না কেন, তার নামটা রাম, তার রাম খেয়েছে। এটা তখন হয় যখন নামটা নিজের শিখে যায় যে আমার নামটা এই। এটাও সবসময় কিন্তু অটিজম প্রথমেই যে শিখতে পারে তা নয়। তারপরেরটা হচ্ছে এই যখন পার্টিকুলারলি কোনো কিছু দেখানো যায় যে এই দেখো, ওই দেখো চাঁদ, যেটা বাচ্চাদের হয়, ওই দেখো গাড়ি আসছে, এই যে ওই দেখো বলা মানে ওই যে আবার আদান প্রদানের মধ্যে পড়ছে, ও কিন্তু সেই দিকে তাকায় না। অটিজমের আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট সিমটম হচ্ছে আই কন্ট্যাক্ট হয় না। মানে এইটা না, এই যে সামাজিকীকরণ, সামাজিকতার অভাব কথাটা বললাম, সেই সামাজিকতার মধ্যে একটা পয়েন্টও পড়ে আই কন্ট্যাক্ট করে না, অর্থাৎ আপনার চোখের দিকে চেয়ে কথা বলতে পারে না। এবার আই কন্ট্যাক্ট করে না অন্য অনেক কিছুতে আছে, কোনো কোনো পার্সোনালিটিতেও আছে, সবাই অটিজম নয়, কিন্তু তার সঙ্গে অন্য যেগুলো প্রবলেমগুলো বললাম এগুলো সব থাকতে হবে। আই কন্ট্যাক্ট করে না তো একটা মানুষের সঙ্গে মানুষের, তাছাড়াও কিন্তু অন্য জায়গায় ওই দেখো চাঁদ বললে আপনার আঙুলটা নির্দেশটা ফলো করে ও এরমভাবে চাঁদটা দেখবে, অর্থাৎ আপনি যেদিকে দেখাচ্ছেন আঙুলটা এইটা কিন্তু তারা পারে না, অর্থাৎ আপনার নির্দেশ ফলো করতে পারে না। এটাও ভাষার আদান প্রদানের একটা অঙ্গ। আর সহজ অঙ্গভঙ্গিটা তো আমি আগেই বললাম যে কিছু চাইবার জন্যে হাত পাতা, যেমন আমি জলের কথাটা আপনাকে বললাম যে জল তেষ্টা পেয়েছে, আমি এরম করে বললে বুঝতে পারবেন, সেই রকম একটা চাইবার জন্য হাত পাতা। আর খুব হচ্ছে সামাজিকীকরণের আর একটা, মানে ভাষার আদান প্রদানের আর একটা পয়েন্ট, এটা সামাজিকীকরণের মধ্যেও আছে, টাটা করতে পারে, খুব কমন একটা এই বাই বাইটা কখন করি, সামাজিকতার আদান প্রদান তার সঙ্গে আমার অঙ্গভঙ্গিটা মিশিয়ে, এই দুটো একসঙ্গে থাকতে হবে, তবে আমি বাই বাই বা টাটা করবো।
মানে তিনটের মিশ্রণ অটিজম, বারবারই বলছি। যে কটা সিমটম বলবো সেগুলো সবকটাই জানবেন একটা দুটো বা কোনোটা তিনটেরও মিশ্রণ হয়তো সবসময় প্রথমেই বোঝা যায় না, সবার পক্ষে সম্ভব নয় বোঝা। আর একটা টাইপ আছে অটিজমে যে প্রথমে মানে জন্মের পর প্রথম 2 বছর অবধি বেশ ভালো কথা বলছে স্বাভাবিকভাবে, সবার মতো করে, ইভেন সেন্টেন্সও বলছে, আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে, এরকম কিন্তু হয়। এখানে একটা আছে, আপনার সন্তান কি আগে কথা বলতো কিন্তু তারপরে আস্তে আস্তে সেটা কমে গেছে? এটা অনেক সময় হয় যে কম হয়, কমে যেতে থাকে। আবার কোনো কেসে কোনো কথাই বলতো না, প্রথম থেকেই কথা বলতো না, দুরকমই হয়। স্কোরিংটার মধ্যেও সেরকমই দেওয়া আছে যে হ্যাঁ আগে কথা বলতো এখন কমে গেছে, না আগে কথা বলতো এখন কমে গেছে, যে সেটা নয়। আর প্রযোজ্য নয় মানে কোনোদিনই কথাই মোটে বলতো না, 3টে স্কোরিং আছে, বাকি সবকটাতে হ্যাঁ না স্কোরিং। আর পরেরটা 6 নম্বরটা একই কথা প্রায়, যে খাবার সময় ওর দিকে তাকালে কি আপনার দিকে তাকায়, যেটা আই কন্ট্যাক্টের কথা বললাম সেইটাই একই রকম পয়েন্ট। সেকেন্ড গ্রুপটার মধ্যে দেখুন সামাজিক বিকাশ সম্বন্ধীয় প্রশ্ন, যে আপনাকে দেখানোর জন্যে খেলনা বা অন্যান্য জিনিস নিয়ে আছে, কেন মানুষ দেখাবে? তার নিজের ভালো লেগেছে, সে শেয়ার করতে চায়। আপনি আমার কাছে এই দেখো আমি এটা পেয়েছি, মানে আমি একটা প্রাইজ পেয়েছি, সেটা দেখালাম কেন আপনাকে? আমার আনন্দটা শেয়ার করবার জন্যে, আদান প্রদান, মানে সামাজিক আদান প্রদান কথাটা রয়েছে। সামাজিক বিকাশ না থাকলেই আদান প্রদানটা হবে না। আমি দেখতে, এবার আমি প্রাইজটার কথা বললাম, সাধারণভাবেই দেখুন খেলনা নিয়ে বাচ্চা কেন মাকে দেখাতে আসে, যখন সেই খেলনাটা নিয়ে সে আনন্দ পায় এবং কেমন পেয়েছি দেখো, এরকম টাইপের একটা ল্যাঙ্গুয়েজ থাকে ভেতরে, হয়তো সবসময় মুখে বলে না। এইটা কিন্তু একটা সামাজিক আদান প্রদানের মধ্যে পড়ে, যে অন্য কিছু খেলনা দেখানোর জন্য আপনার কাছে আসে। পরেরটা রয়েছে কি নাম ধরে ডাকলে সাড়া দেয় কিনা। খুব খুব কমন প্রশ্ন, যে নামটা চেনে, নাম ধরে ডাকলে কি বলা বা সাড়া দেওয়া মানে কিন্তু হচ্ছে যে নেম রিকগনিশনটা আছে কিনা, যে প্লেস করা নিজের মতো করে। নামটা ধরে ডাকা মানে সেইটার দিকে যাওয়া। নামটা ধরে ডাকলে সাড়া দেয় না, সেটা কিন্তু কানে শুনতে পায় না বলে নয়, এটা অটিজমের পার্টিকুলার বৈশিষ্ট্য, যে নামটা ধরে ডাকলে সাড়া নাও দিতে পারে। কোনো সময় বাবা মা বলেন আমি ডাকলে বলে, আমি ডাকলে সাড়া দেয়, কিন্তু অন্য কেউ ডাকলে দেয় না। এটার একটা অন্য মানেও আছে, যে আপনি মায়ের বাবার যে নাম ধরে ডাকে, আদরের নাম, বাবু বাবা, এসব যেমন সাধারণ হয় একটা বড় নামের থেকে, সেই নাম ধরে ডাকুন, তাহলেও বুঝতে পারবেন যে আসলে সে বাবার গলাটা চিনেছে বলে না তার নামটা চিনেছে বলে। বাবা মা যে নামে ডাকে সেই নামেই আপনি ডাকুন অন্য জায়গা থেকে আপনার গলায়, তাহলে এটা ঠিক উত্তরটা পাবেন যে সে নামটা চেনে কিনা। নাম ধরে ডাকলে সাড়া দেয়, মানে অনেক সময় উত্তর পাবেন কখনো দেয় কখনো দেয় না। কখনো দেয়টা এইভাবে আপনাকে নিজেকে শিওর হতে হবে। আর আশপাশের কি ঘটনা সম্বন্ধে ঘটছে আগ্রহী হয়, এটা এতক্ষণ ধরে অনেকবার বলেছি যে সমাজ সম্বন্ধে তার আগ্রহটা নেই। আশপাশের কি ঘটনা আছে, পাশে 2জন ছেলে মারামারি করছে, অন্তত দেখা, বা একটা কাছে কি কাঁদছিস কেন রে, বা কাছে গিয়ে চোখটা মুছিয়ে দেওয়া, এনিথিং, সামাজিক আগ্রহটা তার থাকে না। আর মেলামেশা করা, পরেরটা 10 নম্বরটা মেলামেশা করা, মোটামুটি একই কথা যেটা বললাম, যে অন্য শিশুদের সঙ্গে, এটা প্রথম শুরুতেই যেটা বলেছি, অন্য শিশুদের সঙ্গে মিলেমিশে খেলতেটা পারছেন। আর এই যে ইম্পেয়ারমেন্টগুলো বলেই দুটো তার অবস্থার কথা বললাম, এর সঙ্গেই কিন্তু তার ব্যবহারে অনেক কিছু মানে ছাপ পড়ে। আমি যদি নিজে কারোর সঙ্গে কথা না বলতে পারি, কথা না বলতে চাই, নিজে কথা বলতে চাইছি না, বাকি কথা বাদ দিন, কোনো রকমভাবে আদান প্রদান করতেই চাইছি না, আর অন্য সম্বন্ধে কোনো আগ্রহও নেই, তাহলে তার আচরণে তার কিছু
ছাপ পড়ে। সেই আচরণ সম্বন্ধীয় কয়েকটা প্রশ্ন রয়েছে, যে ঘুরন্ত বস্তু, এটাও আমি আমার প্রথম বলার সময় বলেছি, অনেকক্ষণ ধরে জিনিস ঘোরাচ্ছি, এটা ওই যখন ফ্লেক্সিবিলিটি, যে নমনীয়তার অভাব বললাম, ওইটা যে সে চেঞ্জ করতে পারছে না, যেটা দেখছে সেটা দেখছে, যেটা করছে সেটা করছে, নিজে ঘুরে যাচ্ছে তো যাচ্ছেই, তাতে তার কষ্ট হচ্ছে সেটাও সে যেন ফিল করতে পারছে না, এইরকম একটা ব্যাপার থাকে। মানে পার্টিকুলারলি জিনিস ঘোরানো, লাইন করে সাজানো, এগুলো কিন্তু তাদের খেলার একটা অঙ্গ, যেটা খুব সাধারণ শিশুদের থেকে একটু আলাদা, মানে স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক। অনেকেই বলে যে জিনিস তো আমিও তো বসে খানিকক্ষণ সময় যখন অনেক কিছু ভাবতে এরকমভাবে ঘোরাই, কিন্তু সেইটা আর সেই ঘোরানোতে আমি পুরো অ্যাবজর্ব হয়ে গেলাম, আমার সমস্ত কাজ হ্যাম্পার করলো, সে দুটোর মধ্যে যে তফাৎটা আছে। মানসিক দুটোই আছে, শারীরিক অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখন যেখানে তারা নিজেকে, দেখুন কষ্ট তো তাদের হয় কোনো রকমভাবে, আমাদের যেমন অনেকটা সময় ফ্রাস্ট্রেশন আসে, ভীষণ রেগে যাচ্ছি সেরকম, কিন্তু সে প্রকাশ করে বলতে পারছে না, তখন খুব সাধারণ রিয়াকশানের মধ্যে তো চেঁচানো আছে, তার সঙ্গে এই হ্যান্ড ক্ল্যাপিংটা, আনন্দ দুঃখ দুটোতেই খুব একটা সাধারণ একটা সমস্যা, আচরণ সম্বন্ধীয় একটা বিশেষ সমস্যা অটিজমের কেসে। হাত নাড়ানোটা, চোখের কোণ দিয়ে তাকানো, অর্থাৎ একটা মানে সরাসরি তাকানোর থেকে চোখের কোণটা দিয়ে তাকানো তাদের একটা অভ্যেসের মধ্যে পড়ে। বেশ অনেক, সবার বলবো না, অনেক, এই যে যত সিমটম বললাম, এমন নয় যে যাকে দেখবেন সবাইকে, কাউকে এটা পেলেন বা কাউকে এটা পেলেন না, অনেকগুলো সিমটম আছে, 20টা, তার মধ্যে কোনোটা কারুর থাকবে, কোনোটা কারুর থাকবে না, সেই অনুযায়ী স্কোরটাও দেওয়া আছে যে এতগুলো করলে তাকে অটিজম বলবেন। আর এই যে বললাম ঘোরানো বা ওই হ্যান্ড ক্ল্যাপিং যেটার কথা বললাম, হাত নাড়ানো, এইগুলো কিন্তু এই সামাজিক যে 3টে মেন প্রবলেম প্রথম বলেছিলাম যে সমস্যা, সেগুলোরই কিন্তু আউটকাম, মানে সেগুলোরই ফল বলতে পারেন, তাদের আচরণকে, মানে প্রতিদিনের ব্যবহারকে বা আচরণকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। খুব কমন আর একটা ওই নমনীয়তা যেটা বললাম, শারীরিক এবং মানসিক দুরকমভাবেই হয়। শারীরিকের খুব সাধারণ অস্বাভাবিক আচরণের মধ্যে খুব মানে চোখের সামনে এরমভাবে আঙুলটা নাড়ানো, এই ঘোরানো, এইরকমটা, বা এই আইটা পোক করা, এইরকমভাবে চাপা, যেটাতে আমাদের ব্যথা লাগে, অসুবিধে হয়, রিং দেখতে থাকি, সেইটা। পায়ের আঙুলের ওপর দিয়ে হাঁটা, টো ওয়াকিং ইংলিশে বলি, আঙুলের ওপর দিয়ে মানে এরমভাবে হাঁটা, এটা অটিজমের আর একটা শারীরিকভাবে একটা খুব সাধারণ একটা সিমটম বলতে পারেন, একটা কোনো যেটা মানে ঘোরানো, হাত ঘোরানো, নিজের এরমভাবে ঘোরানো, বা চোখের আঙুল দেওয়া, বা চোখের সামনে এমনি নিজের চোখের সামনেই হাতটা নাড়ানো, এগুলো সবকটাই কিন্তু এই বিহেভিয়ারের এটার মধ্যে পড়ে। আর একটা আচরণ সম্বন্ধে আরও দুটো প্রশ্ন খুব কমন, সেটা হচ্ছে যে সাধারণ নির্দেশ অনুসরণ করতে, মানে যাও, খাও, এটা খেয়ে নাও, আপনি হাত পা না নেড়ে বললেন খেয়ে নাও, তো খাবারটা রয়েছে, এবার খাবারটা সামনে থাকলে সে বলবে, আপনি বলুন বা না বলুন, সে খেয়ে নেবে, তাতে আপনি বুঝলেন যে আপনি বলছেন বলে। তখন কিন্তু আপনাকে এইরকম পদ্ধতি নিতে হবে যে খাবারটা খেও না, ওর পছন্দের খাবার কিন্তু খেও না, সে বুঝতে পারলো কিনা। এবার খেও না বললে বুঝতে পারবে না, তাহলে খাওয়াটা বাদ দিন, বাদ দিয়ে বলুন এখন ঘর থেকে চলে যাও। এবারে দেখুন দুটো পয়েন্ট, যাও এইটার মধ্যে আমি একটা শারীরিকভাবে একটা নির্দেশ দিচ্ছি, আর শুদ্ধ কিচ্ছু না বলে যাও বলছি, সেটা হচ্ছে মৌখিকভাবে নির্দেশ দিচ্ছি। দুরকমই করে দেখুন ও বুঝতে পারে কিনা। মৌখিকভাবে নির্দেশ দিয়ে যদি যাও বুঝতে পারে, তাহলে জানবেন সেটা একটু হাই লেভেল, ভালো সেটা। আর যাও না বলে একদম দরজা দেখিয়ে দিলেন, মুখে না বলে, সেটা বুঝতে পারে কিনা তারপরে। আর শারীরিক মৌখিক দুরকমভাবে বললেও বুঝতে পারছে না, সেটা আর একটু লো লেভেল হয়ে যাচ্ছে, মানে সিভিয়ারিটির দিক থেকে বেশি হয়ে যাচ্ছে।
এটা সাধারণ নির্দেশ। আমি যাও খাও নিয়ে এসো ওটা আমায় দাও, ধরুন ওটা আমায় দাও এরমভাবে যখন হাত পাচ্ছেন তখন কিন্তু আপনি একটা অন্যভাবে তাকে নির্দেশ দিয়ে দিচ্ছেন। হাত পাতা মানে একটা ভিজুয়াল কিউ দিচ্ছেন, মানে দর্শনজনিত একটা কোনো আপনি তাকে ইয়ে দিচ্ছেন, তাকে একটা কিছু অনুসরণ করার পদ্ধতি দিচ্ছেন। সেটা না বলে যদি দাও বলেন তাহলে সে পারে কিনা, মানে দুটো ক্ষেত্রেই এক, যে শারীরিক কোনো কিউ ছাড়া পারে কিনা, শারীরিক কিউ দিয়ে পারে কিনা, শারীরিক বা মৌখিক কোনো কিউ দিয়েই পারে কিনা, তিনটে পয়েন্টই খুব ইম্পর্ট্যান্ট। আর পরিবর্তনে অসুবিধা বোধ করে এটা তো প্রথম থেকেই বলেছি। শেষটাও ওটা দিয়েই করব যে ওর নমনীয়তার অভাব, মানে চেঞ্জ করলে অসুবিধা হয় দৈনন্দিন রুটিনে, যে একই জায়গা দিয়ে যাচ্ছি, স্কুলে যাচ্ছে, সেই স্কুলে যদি ইয়ে হয় কী বলে ছুটি থাকে, ছুটিতে সে বাড়িতে জামাকাপড় ওই ড্রেস পরে স্কুলের ড্রেস পরে বসে থাকবে, স্কুলে যেদিন বলা হলো যে ড্রেস পরতে হবে না কিন্তু ড্রেসটা পরিয়ে আসবে, মানে এগুলো উদাহরণ। যে কোনো চেঞ্জ, এটা ড্রেসের কথা বললাম, যে কোনো চেঞ্জ কিন্তু প্র্যাকটিক্যালি তাদের অসুবিধাজনক একটা হতে থাকে, তারা চেঞ্জ নিতে পারে না। মানে আমাদের ইংলিশে একটা কথা বলি, চেঞ্জ ইজ নট দ্য স্পাইস অফ দেয়ার লাইফ, ওরা পরিবর্তন মানতে পারে না। এই সব মিলিয়েই অটিজম। আমার সাথে কথা বলে তাদের আচরণটা দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই বাচ্চাটির মধ্যে অটিজম হওয়ার সম্ভাবনা রয়েছে বা নেই। তার মানে কি, যে অটিজমের যে প্রকাশটা সেটা তার আচরণের মাধ্যমে প্রকাশ হয়। তো সেই জন্য অনেক সময় কি হয়, যেহেতু যে কোনো রক্ত পরীক্ষা বা স্ক্যান বা ব্লাড টেস্ট বা কোনো এক্স-রে করে ধরা যায় না, আমাদের অনেকগুলো প্রশ্ন করতে হয় বাবা। তো এই যে সারা পৃথিবীতে আমরা যখন অটিজম ডিটেক্ট করি তখন কতগুলো কোয়েশ্চেনের মাধ্যমে আমরা ডিটেক্ট করি, আমরা কতগুলো সেট কোয়েশ্চেন, কতগুলো ফিক্সড কোয়েশ্চেন আছে, সেই প্রশ্নগুলো বাবা মাদের কাছে করি। তখন তার থেকে আমরা বুঝতে পারি যে বাচ্চাটির মধ্যে অটিজম আছে না নেই। তো আমরা সেরকমই একটা প্রয়াস এখানে করেছি, যেখানে আমরা বাংলায় 20টা প্রশ্ন রেখেছি, যে প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে বাচ্চাটির মধ্যে অটিজম থাকার সম্ভাবনা রয়েছে না। আমাদের মধ্যে অনেকের মধ্যেই প্রশ্ন আসে যে অটিজম কেন হচ্ছে, বা আমরা আপনি কি আজকাল জানি যে অটিজম অনেক আমরা চারিপাশে বেশি দেখতে পাচ্ছি। তাই একটা প্রশ্ন সবসময় আমাদের বাবা মারা করে থাকেন কি আজকাল কি অটিজম অনেক বেড়ে গেছে। আবার সমীক্ষা, সারা বিশ্বের সমীক্ষা যেটা বলছে, এবং আমরা রিসার্চ থেকে এটা জানি যে অটিজম বাস্তবে বাড়ছে না। আমরা আজকাল অটিজম অনেক তাড়াতাড়ি চিনতে পারি। সেই জন্য আগে হয়তো আমার আশেপাশে অটিজম নিয়ে বাচ্চারা ছিল, বড়রা ছিল, তাদের আমরা বুঝতে পারতাম না যে তাদের মধ্যে অটিজম রয়েছে। আমরা তাদের হয়তো বলতাম মানসিকভাবে প্রতিবন্ধী, বিকলাঙ্গ, আমরা অনেকগুলো অন্য ধরনের টার্মস ইউজ করতাম, মেন্টাল রিটার্ডেশন, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। কিন্তু এখন বুঝতে পারি যে অনেক মানুষদের বা বাচ্চাদের মধ্যে অটিজম ছিল, সেটা আমরা তখন ধরতে পারতাম না। এখন আমাদের অটিজম চিহ্নিত করার যে মেথডসগুলো রয়েছে সেগুলো আরও অনেক বেশি সফিস্টিকেটেড হয়েছে। এক নম্বর, আমরা অটিজম সম্বন্ধে অনেক বেশি আরও জ্ঞান লাভ করেছি, সচেতনতা বেড়েছে, সেই জন্য আমরা অনেক তাড়াতাড়ি অটিজম ধরতে পারি। তো সেই জন্য হয়তো আজ থেকে 20 বছর আগে যে কটে বাচ্চাকে আমরা বুঝতে পারতাম যে এদের মধ্যে অটিজম রয়েছে, আজকাল যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি বুঝতে পারি, অনেক সহজে তাদের ধরতে পারি এদের অটিজম রয়েছে, সেই জন্য এখন আমরা অনেক বেশি সংখ্যায় তাদের চিনতে পারছি। কিন্তু তার মানে এই নয় যে অটিজম আগে ছিল না, এখন বেড়ে গেছে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করেন যে এটা কেন অটিজম হচ্ছে, এটা কি বাবা মার কোনো পেরেন্টিং স্টাইল, এটা কি তাদের কোনো দোষ, যে মায়ের কোনো দোষ বা বাবার কোনো দোষ যে যত্ন করছে না, দেখাশোনা করছে না, পারিবারিক কোনো সমস্যার থেকে অটিজম বাচ্চাটির মধ্যে হয়, সেটা বাস্তবে একেবারেই নয়। অটিজম একটা ব্রেনের সমস্যা, যেখানে ব্রেনের কোষগুলি
যেভাবে তাদের বিকাশ হওয়ার কথা ছিল, যেভাবে তাদের একে অপরের সাথে কানেকশনস ব্রেনে নিউরনসের হওয়ার কথা ছিল, সেইভাবে হয়নি বলে অটিজম হয়। এবং এইখানে কোনো পারিবারিক কারণ বা মায়ের কোনো গাফিলতির জন্য কখনোই অটিজম হয় না।